নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অথৈ জল। আজ শুনবেন উপন্যাসটির অন্তিম পর্ব। নীলি হেসে বললে, তাহলেই আপনি মুজরোর দলে থেকেছেন। 3-4 রাত জাগতে হবে অনবরত, ঘুমোতে পারবেন না মোটে, তবেই মুজরো পারা যায়। আমাদের সব অভ্যেস হয়ে গিয়েছে। গাড়িতে উঠে নিরিবিলি পেয়ে পান্না আমায় বললে, কত টাকা পেলাম বলো তো? কি জানি, তোমায় দেব না কিন্তু। ছেলে মানুষের ভঙ্গিতে হাসি মুখে ঘাড় দুলিয়ে বলে। আমিও হেসে বলি, দেখাও না, কেড়ে কি নিচ্ছি? বিশ্বাস কি? পান্না একটা রঙিন রুমালের খুঁট খুলে দেখলে একখানা 10 টাকার নোট আর খুচরো রূপোর টাকা গোটা 12 একে একে গুনলে। আমি বললাম, নীলিমার ভাগ আছে তো এতে? ওর ভাগ ওকে দিয়েছি, এ তো পেলার টাকা, নীলিকে কেউ পেলা দেয়নি তো। দেয়নি? আহা, কবে দেয়? তার মানে তুমি রূপসী বালিকা, তোমার দিকে সকলের চোখ। যাও। সত্যি জানো না কি হয়েছিল কাল? নীলি বলেনি তোমায়? না, কি হয়েছিল গো? নায়েবের চোখ পড়েছিল তোমার দিকে। সে কিরকম? ওকে সব খুলে বললাম। ও শুনে বললে, কত জায়গায় এরকম বিপদে পড়তে হয়েছে, তবে তোমাকে নিয়ে এসেছিলুম কেন? সঙ্গে পুরুষ না থাকলে কি আমাদের বেরুনো চলে? হেসে বললাম, ঢং করো না পান্না। সে কি, সব জায়গায় সতী ছিলে তুমিও? বিশ্বাস তো হয় না। পান্না গম্ভীর মুখে বললে, না, তোমার কাছে মিথ্যে কথা বলবো না। ভাবনহাটি তালকোলার জমিদার বাড়িতে কি একটা বিয়ে উপলক্ষে আমরা গেলুম মুজরোতে। জমিদারের ভাইপোর বিয়ে। সেই বিয়ের নতুন বর ভাইপো খেপে উঠল আমায় দেখে সেই রাত্রিরে। আমায় নৌকোতে করে সারা রাত নিয়ে বেড়ালো। বলো কি? তারপর শোনো, সেই লোক বলে, আমরা চলো যাই কলকাতায় পালিয়ে, নতুন বউকে ফেলে। বিয়ে হয়েছে, তখনও বুঝি ফুলসজ্জে হয়নি। বলো কত টাকা চাও? আমাকে হাতে ধরে পিড়াপিড়ি। কত বোঝাই, শেষে না পেরে বলি 1000 টাকা মাসে নেব। তখন কাঁদতে লাগলো। পুরুষ মানুষের কান্না দেখে আমার আরও ঘেন্না হয়ে গেল। বলছে, আমার তো নিজের জমিদারি নয়, বাবা কাকা বেঁচে 1000 টাকা করে মাসে কোথা থেকে দেব? তবে নতুন বউয়ের গায়ের 3000 টাকার গয়না আছে। তুমি যদি রাজি হও, আজ শেষ রাত্রিরে সব গয়না চুরি করে আনব। শুনে তো আমি অবাক। মানুষ আবার এমন হয় নাকি? পুরুষ জাতের উপর ঘেন্না হয়ে গেল। নতুন বউ, তার গয়না চুরি করে আনবে বলছে। আমি সেই যে ফিরে এলাম, আর ওর সঙ্গে দেখা করিনি। বলে নিজের গলায় ছুরি দেবে। আমি মনে মনে বলি, তাই দে। চলে এলে তার পরের দিনই। অত টাকা তোমার হতো? অমন টাকার মাথায় মারি 7 ঝাড়ু। একটা নতুন বউ, ভালো মানুষের মেয়ে, তাকে ঠকিয়ে তার গা খালি করে টাকা রোজগার। সে লোকটা না হয় খেপেছে, আমি তো আর তাকে দেখে খেপিনি। আমি অমন কাজ করব? পান্নার মুখে এ কথা শুনে খুব খুশি হলাম। পান্না যে আবহাওয়ায় মানুষ, যে বংশে ওর জন্ম, তাতে 3000 টাকার লোভ এভাবে ত্যাগ করা কঠিন। ও যদি আমার কাছে মিথ্যে না বলে থাকে, তবে নিঃসন্দেহে পান্না উঁচু দরের জীব।
বউবাজারের বাসায় এসে নীলি চলে গেল। বিকেলবেলা পান্না কলে কাপড় কেচে গা ধুয়ে এলো। সত্যি রূপসী বটে পান্না। সাবান মেখে স্নান করে ভিজে চুলের রাশ পিঠে ফেলে একখানা বেগুনি রঙের ছাপা শাড়ি পরে ও যখন ঘরে ঢুকল, তখন তালকোলার জমিদারের ভাইপো তো কোন ছাড়, অনেক রাজা মহারাজের মুন্ডু সে ঘুরিয়ে দিতে পারত, এ আমি সম্পূর্ণ বিশ্বাস করি। পান্না সেই রঙিন রুমালের খুঁট খুলে টাকাগুলো সব মেঝেতে পাতলে। বললে, কত টাকা গো? এই 10, এই 5। থাক, গুনছো কেন? তুমি নেবে না? এখন রাখো তোমার কাছে, খরচপত্র তুমিই তো করবে। আমার বাক্স নেই, তোমার বাক্সে রাখো। তাহলে এক কাজ করো, টাকা নিয়ে বাজারে যাও, দুটো চায়ের ডিশ পেয়ালা, ভালো চা, চিনি, এবেলার জন্য কিছু মাছ, আলু, পটল আনো, মাছের ঝোল ভাত করি, একখানা পাপোশ কিনে এনো তো, যত রাজ্যের ধুলো শুদ্ধ ঘরে ঢুকো তুমি। তার বলতে হয় না। না হয় না, তুমি জুতো ঘরে নিয়ে ঢুকো না, পাপোশ একখানা এনো, ওখানে থাকবে, আর ধুনো এনো, সন্ধেবেলা ধুনো দেব। তুমি যে সাধু হয়ে উঠলে দেখছি, আবার ধুনো? পান্না বিরক্ত মুখে বললে। আহা, কি যে রঙ্গ করো, গা যেন জ্বলে যায় একেবারে। ও মুখ ঘুরিয়ে নাচের ভঙ্গিতে চলে গেল। কি সুন্দর লাবণ্যময় ভঙ্গি ওর, চোখ ফেরানো যায় না। সত্যি কোন স্বর্গে আমায় রেখেছে ও। ওকে পেয়ে দুনিয়া ভুল হয়ে গিয়েছে আমার। পূর্ব আশ্রমের কথা কিছুই মনে নেই, সুরবালা টুরোবালা কোথায় তলিয়ে গিয়েছে। বাজার করে একটা ছোট পার্কের বেঞ্চির উপর বসে বসে এই সব ভাবি। এই বেঞ্চিটা আমার প্রিয় ও পরিচিত, অনেকবার ওর কথা ভেবেছি এটাতে বসে। বাসায় ঢুকতে পান্না বললে, ওগো, আর একবার যেতে হবে বাজারে। কেন? দইওয়ালি এসেছিল, তোমার জন্য দই কিনে রেখেছি, পাকা কলা নিয়ে এসো, খাবে। আবার পাকা কলা কিনতে বেরোই, এতেও সুখ। আমি কত সচ্ছল অবস্থায় মানুষ, পান্না তার ধারণাও করতে পারবে না। সব ছেড়ে ওর কাছ থেকে টাকা নিয়ে 2-1 টাকার বাজার করছি। পায়ের জুতো ছিঁড়ে আসছে, গায়ে মলিন জামা। যে আমি দিনে 3 বার ধুতি পাঞ্জাবি বদলাতুম, তার এই দশা। কিছু না, সংসার অনিত্য, প্রেমই বস্তু, তাই এতদিনে পেয়েছি। বস্তুলাভ ঘটেছে এতকাল পরে, আর কিছু চাই না। দুপুরবেলা পান্না রেঁধে বললে, খাবে কিসে? কেন, শালপাতায়? দোহাই তোমার, তোমার জন্য অন্তত একখানা থালা কিনে আনো। কিছু পয়সা দাও দেখি। কত? অন্তত 10 টাকা, 2খানা থালা কিনে আনি। এখন আমার হাতে এঁটো, বাক্সে আছে, চাবি নিয়ে বাক্স খুলতে পারবে? আমি হেসে বললাম, না পান্না, আমি নিজেই আনছি কিনে, আমার কাছে আছে। ওর ধরন আমার খুব ভালো লাগলো। ও পয়সা দিতে চাইলে কোনো প্রতিবাদ করলে না। ওর তো খরচ করবার কথা নয়, খরচ করার কথা আমার, অথচ ও অকাতরে বাক্স খুলে পয়সা বার করে দিলে কেন? পান্না অন্য ধরনের মেয়ে, ওকে যতই দেখছি ওকে অন্য জাতের মেয়ে বলে মনে হচ্ছে। ওদের শ্রেণীর অন্য মেয়ের মতো নয় ও। আমি 2খানা এনামেলের থালা কিনে আনলাম। হাতে বেশি পয়সা নেই। পান্না দেখে হেসেই খুন। আমি শেষে কিনা এনামেলের থালা কিনে আনলাম। কখনো এ থালায় খেয়েছি আমি? খাইনি। অত হাসি কিসের? জব্দ গো জব্দ, বড্ড জব্দ হয়েছে এবার। কিসের জব্দ? পয়সা ফুরিয়েছ তো হাতে। এবার নীলিকে খবর দাও,
দুজনে মুজরো করে আনি, না হলে খাবে কি লবডঙ্কা? পান্না দুই হাতের বুড়ো আঙুল তুলে নাচিয়ে অপূর্ব ভঙ্গিতে হেসে আবার গড়িয়ে পড়ল। আমার কি যেন একটা হয়েছে। পান্না যা করে আমার বেশ ভালো লাগে। যে কথাই বলুক বা যে ভঙ্গিই করুক, আমি মুগ্ধ হয়ে ওর হেসে লুটিয়ে পড়া তনুলতার দিকে চেয়ে রইলাম। অপূর্ব সুশ্রী মেয়ে পান্না। আর একটা কথা ভেবে দেখলাম, বিকেলে একটা পার্কে নিরিবিলি বসে, আমার হাতে আর অর্থ নেই বা নিঃস্ব হয়ে গিয়েছি, এ জিনিসটা পান্নার পক্ষে আদৌ প্রীতিপ্রদ নয়, কিন্তু এটাকে ও অতি সহজভাবেই মেনে নিয়ে তার প্রতিকারও করতে চাইলে। ও নিজে উপার্জন করে এনে খাওয়াবে আমাকে ভেবেছে নাকি? ও অতি সরল, কিন্তু এই সরলতা আমার পক্ষে সম্পূর্ণ অভিনব। আমি এর আস্বাদ পেয়ে ধন্য হলাম। পান্নাকে আমি মনে মনে শ্রদ্ধা না করে পারলাম না। কেমন সহজভাবে ও আমার নিঃস্বতার বার্তাকে গ্রহণ করল। কত সম্ভ্রান্ত ঘরের বিবাহিতা স্ত্রীরা এত সোজাভাবে স্বামীর ব্যাংক ফেল মারার বার্তাকে পরিপাক করতে পারত না। পান্নার শালীনতা অন্য রকমের। ও বেশি কখনো পায়নি বলেই বেশি চায় না। এই অবস্থাটাই বোধহয় ওর কাছে সহজ। পান্না আমাকে ভালোবাসে নিশ্চয়ই। ভালো না বাসলে ও এমন কথা বলতে পারত না। আমার বয়স হয়েছে। একটি ষোড়শী সুন্দরী কিশোরী আমাকে অমন ভালোবাসবে, এ আমার পক্ষে বিশ্বাস করা শক্ত। সত্যি কি পান্না আমাকে ভালোবেসে ফেলেছে? না, বিশ্বাস করা শক্ত। একবার বিশ্বাস হয়, একবার হয় না। পার্কের বেঞ্চিটার ও কোণে একটা চানাচুর ভাজাওয়ালা এসে বসল। আমায় বললে, বাবু দেশলাই আছে? আমি তাকে দেশলাই দিলাম। চলে যা না কেন বাপু, তা নয়, সে আবার আমার সঙ্গে খোশ গল্পে প্রবৃত্ত হয়। এমন ভাব করে তুললে। আমার কি এখন ওই সব বাজে কথা ভালো লাগছে? আবার নির্জন হলো পার্কের কোণ। আবার আমি বসে ভাবি, পান্না আমাকে ভালোবাসে। কি এক অদ্ভুত শিহরণ ও উত্তেজনা আমার সর্বদেহে। চুপ করে বসে শুধু ওই কথাটাই ভাবি। শুধু ভেবেই আনন্দ। এত আনন্দ যে আছে চিন্তার মধ্যে, এত পুলক, এত শিহরণ, এত নেশা, এ কথাই কি আগে জানতাম? যেন ভাং খাওয়ার নেশার মতো রঙিন নেশাতে মশগুল হয়ে বসে আছি। জীবনে এরকম নেশা আসে চিন্তা থেকে, তাই বা কি আগে জানতাম? সুরবালার সঙ্গে এতদিনের ঘরকন্না আমার ব্যর্থ হয়ে গিয়েছে। ভালোবাসা কি জিনিস ও আমাকে শেখায়নি। যদি কখনো না জানতাম এ জিনিস, জীবনের কটা মস্ত বড় রসের আস্বাদ থেকে বঞ্চিত থাকতাম। সুরবালার চিন্তা আমাকে কখনো নেশা লাগায়নি। কিন্তু কেন? সুরবালা সুন্দরী ছিল না তা নয়। আমাদের গ্রামের বউদের মধ্যে এখনো সুন্দরী বলে সে গণ্য। এখন তার বয়স পান্নার ডবল হতে পারে, কিন্তু একসময় সেও ষোড়শী কিশোরী ছিল। কিন্নরকণ্ঠী না হলেও সুরবালার গলার সুর মিষ্টি, এখনো মিষ্টি। ষোড়শী সুরবালাকে আমি বিবাহ করেছিলাম, কিন্তু কিসের অভাব ছিল তার মধ্যে? অভাব কিসের ছিল তখন তা বুঝিনি। এখন বুঝতে পারি। পান্নার ভালোবাসা পেয়ে আমার এই যে নেশার মতো আনন্দ, এই আনন্দ সে দিতে পারেনি। নেশা ছিল না ওর প্রেমে। ওর ছিল কিনা জানি নে, আমার ছিল না। এত যে নেশা হয় তাই জানতাম না যদি পান্নার সঙ্গে পরিচয় না হতো। এর অস্তিত্বই আমার অজ্ঞাত ছিল। রাস্তা দিয়ে মেলা লোক যাচ্ছে, পার্কে মেলা লোক বেড়াচ্ছে। এদের মধ্যে কজন লোক এমন ভালোবাসার আনন্দ আস্বাদ করেছে জীবনে? ওই যে লোকটা ছাতি বগলে যাচ্ছে, ও বোধহয় একজন স্কুল মাস্টার। ও জানে ভালোবাসার আস্বাদ। ওর পাশের বাড়ির কোনো দুরধিগম্য সুন্দরী তরুণীর সঙ্গে হয়তো ছাদে ছাদে দেখা হয় নাকি?
হয়তো সেই জন্যে ও ছুটে ছুটে যাচ্ছে বাসায়। যদি না জানে ওর আস্বাদ, তবে ওরা বড্ড দুর্ভাগ্য। অমৃতের আস্বাদ পায়নি জীবনে। ভালোবেসে আনন্দ নয়, ভালোবাসা পেয়ে আনন্দ। এ কোনো আইডিয়ালিস্টিক ব্যাপার নয়, নিছক স্বার্থপর ব্যাপার। একটু আস্বাদ করে আরও আস্বাদ করতে প্রাণ ব্যগ্র হয়ে পড়ে। বেলা পড়লে উঠে বাসায় ফিরলুম। পান্না কি সত্যিই আছে? ও স্বপ্ন না তো? না, পান্না বসে চুল বাঁধছে। ওর সেই তোরঙ্গটা থেকে আয়না বের করেছে, দাঁত দিয়ে চুলের দড়ির প্রান্ত টেনে ধরেছে বেশ ভঙ্গিটি করে। চমকে উঠে বললে, কে? পেছন ফিরে চাইতে গেল তাড়াতাড়ি। আমি বললাম, দৌড় খুলে রেখেছো কেন? একলা ঘরে থাকো, যদি চোর টোর ঢোকে। বন্ধ করে রেখো। ও অপ্রতিভ হয়ে বললে, আচ্ছা। চুল বাঁধছ? দেখতে পাচ্ছ না? চা খাবে তো? নিশ্চয়ই। চা চিনি নিয়ে এসো। কিছুই নেই। পয়সা দাও। নিয়ে যাও আমার ওই পাউডারের কৌটো খুলে। এই যে। পয়সা নিয়ে নেমে গেলুম। দিন কতক বেশ আনন্দেই কেটে গেল, কিন্তু আমার মনে কেমন এক ধরনের অস্বস্তি শুরু হয়েছে। আমার নিজের উপার্জন এক পয়সাও নেই। পান্নার উপার্জনের অর্থ আমাকে হাত পেতে নিতে হচ্ছে, না নিয়ে উপায় নেই। আমি ভাবতে আরম্ভ করেছি, এভাবে কতদিন চলবে। ও যা মুজরো করে এনেছিল তা ফুরিয়ে এলো। কলকাতার খরচ। ওর মনে ভবিষ্যতের ভাবনা নেই। বেশ হাসি গল্প গান নিয়ে সুখেই আছে। কিন্তু আমি দেখছি আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পান্নার টাকায় সংসার বেশি দিন চলা সম্ভব হবে কি? আমি সে টাকা বেশি দিন নিতেও পারবো না। পান্নাকে কথাটা বললাম। ও বুঝতে চায় না। বললে, তাতে কি? আমার টাকা তোমার নিলে কি হবে? মানে নিলে কিছু হবে না, কিন্তু ওতে চলবে না। কেন চলবে না? বেশ তো চলছে। এর নাম চলা? বলেই সামলে নিলুম। পান্না সরল মেয়ে। তার জীবনযাত্রার ধারণাও সরল ও সংক্ষিপ্ত। ওর মা ছিল মুজরোওয়ালি। যা রোজগার করেছে তাতেই সেকালে সংসার চলে গিয়েছে। বিলাসিতা বাবুগিরি জানত না। কোনো রকমে খাওয়া পড়া চলে গেলেই খুশি। ওরও জীবনযাত্রার প্রণালী সম্বন্ধে যে সহজ ধারণা আছে, আমি তার অপমান করতে চাইনি। বললাম, ধরো তুমি যদি দুদিন বসে থাকো, আসরের বায়না না পাও, সে তুমি ভেবো না। আমাকে বুঝিয়ে বলো কিসে চলবে, খাবো কি দুজনে? পান্না হি হি করে হেসে ওঠে, ঘাড় দুলিয়ে বলে, খেতে পেলেই তো তোমার হলো। আমি চুপ করে রইলাম। ও সংসারের কোনো খবরই রাখে না। কি কথা বলবো ও সম্বন্ধে ওকে? ও বললে, তুমি কি ভাবছো শুনি? ভাবছি আমাকেও টাকা রোজগার করতে হবে। বেশ, পারো তো করো, আমি কি বারণ করেছি? তুমি জানো আমি ডাক্তার। আমাকে কোথাও বসে ডাক্তারখানা খুলতে হবে, তবে রোজগার হবে। এই বাসার নিচের ঘর খালি আছে, ডাক্তারখানা খোলো। তুমি ভারী মজার মেয়ে পান্না। অত সোজা বুঝি? টাকা কই? ওষুধপত্র কিনতে হবে, কত কি চাই। টাকা দেবে? কত টাকা বলো? 1000 খানেক। কত? আপাতত 1000 খানেক। উরে! পান্না দীর্ঘ শীষ দেওয়া সুরে কথাটা উচ্চারণ করে চুপ করে গেল। আমি জানি ও অত টাকা কখনো একসঙ্গে দেখেনি। বললাম, তুমি ভাবছিলে কত টাকা? আমি
আমি ভাবছিলাম 25-30 দিতে। আমার হার বাঁধা দাও, দিয়ে টাকা আনো। থাক, রেখে দাও। সেদিন দুটি ডিসপেন্সারিতে গিয়ে চাকরির চেষ্টা করলাম, কোথাও সুবিধে হলো না। বসে বসে অনেকক্ষণ ভাবলাম, একটা নির্জন স্থানে বসে। কিন্তু আসল কাজ হয়ে পড়ল অন্যরকম। পান্না ও নাচের আসরে বায়না নিতে লাগলো। আমি ওর সঙ্গে সর্বদাই যাই, বাইজির পেছনে সারেঙ্গিওয়ালার মতো। পরিচয় দিই দলের রসুইয়ে বামুন বলে। কখনো বলি আমি ওর দুঃসম্পর্কের দাদা। এ এক নতুন ধরনের অভিজ্ঞতা। কত রকমের লোক আছে, কত মতলব নিয়ে লোকে ঘোরে, দেখি, বেশ ভালো লাগে। ওরই রোজগারে সংসার চলে। মাঘ মাসের শেষে কেশবডাঙ্গা বলে বড় একটা গঞ্জের বারোয়ারির আসরে পান্নার সঙ্গে গিয়েছি। বেশ বড় বারোয়ারির আসর, প্রায় 1000 লোক জমেছে আসরে। তার কিছু আগে স্থানীয় এক পল্লী কবির ভাবগান হয়ে গিয়েছে। অনেক লোক জুটেছিল ভাবগান শুনতে। তারা সবাই রয়ে গেল পান্নার নাচ দেখতে। কিছুক্ষণ নাচ হওয়ার পরে দেখলাম পান্না সকলকে মুগ্ধ করে ফেলেছে। টাকা, সিকি, দুয়ানির পেলা বৃষ্টি হচ্ছে ওর ওপরে। গঞ্জের বড় বড় ধনী ব্যবসাদার সামনে সার দিয়ে বসে আছে আসরে। সকলেরই দৃষ্টি ওর দিকে। আমি বসেছিলাম হারমোনিয়াম বাজিয়ে বাঁ পাশে। আমায় এসে একজন বললে, আপনাকে একটু আসরের বাইরে আসতে হচ্ছে। কেন? বড়বাবু ডাকছেন। কে বড়বাবু? আসুন না বাইরে। লোকটা আমাকে আসর থেকে কিছু দূরে নিয়ে গেল একটা পুরনো দোতলা বাড়ির মধ্যে। সেখানে গিয়ে দেখি জনাকতক লোক বসে মদ খাচ্ছে। মদ খাওয়া আমি ঘৃণা করি। আমি চলে আসতে যাচ্ছি ঘরে না ঢুকেই এমন সময় ওদের মধ্যে একজন বললে, শুনুন মশাই, এদিকে আসুন। আমার সঙ্গের লোকটি বললে, উনি বড়বাবু, মানে ঝড়ুবাবু। ঝড়ু টড়ু আমি মানিনি। অধীর বিরক্তির সঙ্গে বললাম, কি বলছেন? আপনার সঙ্গে আমাদের কথা আছে। কি কথা? ওই মেয়েটির সঙ্গে আপনার কি সম্বন্ধ? কেন? বলুন না মশাই, আমরা সব বুঝতে পেরেছি। ভালোই করেছেন, আমি এখন যাই। না না, শুনুন, কিছু টাকা রোজগার করবেন। বুঝলাম না আপনাদের কথা। আমি কিন্তু বুঝতে পেরেছি ওরা কি বলবে। আমি বাইরে যাওয়ার জন্য দরজার কাছে আসতেই একজন ছুটে এসে আমার সামনে হাত জোড় করে বললে, বেয়াদবি মাফ করবেন। মদের বোতলের দিকে আঙুল দেখিয়ে বলে, চলে নিশ্চয়ই। আমি রাগের সুরে বললাম, না। বেশ, বসুন না। কত টাকা চাই বলুন, রাগ করছেন কেন? ঝড়ুবাবু লোকটি মোটা মতো। মদ খেয়ে ওর চোখ লাল হয়ে উঠেছে, গলার সুর জড়িয়ে এসেছে। একটা মোটা তাকিয়া ঠেস দিয়ে বসেছিল। আমার দিকে চেয়ে বললে, 20 টাকা নেবেন? 25? ওই মেয়েটিকে চাই। আমার হাসি পেল ওর কথা শুনে। ও আমাদের ভেবেছে কি? আমি কি একটা বলতে যাচ্ছি, আমাকে যে সঙ্গে করে এনেছিল সে বললে, ইনি পল্লী কবি ঝড়ু মল্লিক। ঝড়ু মল্লিকের ভাব শোনেননি? আর একজন পার্শ্বচল লোক বললে, এ জেলার বিখ্যাত লোক, অনেক পয়সা রোজগার, 10 মানে 10 চেনে। আমি ভালো করে লোকটার দিকে চেয়ে দেখলাম। এতক্ষণ ওর দিকে তেমন করে চাইনি, ভেবেছিলাম এই গঞ্জের পেট মোটা ব্যবসাদার। এবার আমার মনে হলো লোকটা সরল প্রকৃতির দিলদরিয়া কবিই বটে। আমি নমস্কার করে বললাম, আপনি সেই পল্লী কবি? ঝড়ু মল্লিক হেসে বললে, সবাই বলে তাই। এসো ভাই, বসো, কিছু মনে করো না।
আপনার কথা আমি শুনেছি। এসো বসো। এ চলে? আগে না, ওসব খাইনি। ঝড়ু মল্লিক পার্শ্বচরের দিকে চেয়ে বললে, যাও হে, তোমরা একটু বাইরে যাও, আমি ওর সঙ্গে একটু কথা বলি। সবাই চলে গেল। আমার কাছে ঘেঁষে বসে নিচু সুরে বললে, তোমার স্ত্রী? না। সে আমি বুঝেছি, কি সম্পর্ক তাও বুঝলাম। আমি একটা কথা জানতে চাই, তুমি ভাই এর মধ্যে কেন? তার মানে? তার মানে তুমি ভদ্রলোক, আমি মানুষ চিনি, এর সঙ্গ ছেড়ে দাও। আমি ভুক্তভোগী, বড় কষ্ট পেয়েছি দাদা। কি করতে? ডাক্তারি। সত্যি? কি ডাক্তারি? এমবি পাস ডাক্তার। ঝড়ু মল্লিক সম্ভ্রমের মুখে বলে উঠল, বসো বসো, ভালো হয়ে বসো। নাম জিজ্ঞেস করতে পারি? না থাক, বলতে হবে না। এখানে কতদিন? তা মাস 6-7 হয়ে গেল। বড় কষ্ট পাবে। আমি বা তোমাকে কি উপদেশ দিচ্ছি? আমি নিজে কি কম ভোগা ভুগেছি? এখনো চোখের নেশা কাটেনি। মেয়েটির নাম কি? পান্না। বেশ দেখতে, খুব ভালো দেখতে। আমি ওকে দেখে অবাক হয়ে গিয়েছি, অমন মেয়ে এরকম খ্যামটার আসরে বড় একটা দেখা যায় না। আচ্ছা, আমি তোমাকে কিছু বলবো না আর ও নিয়ে। তুমি এখন ছাড়তে পারবে না তাও জানি। ও বড় কঠিন নেশা, নাক পাশে দাদা। বিষম হাবুডুবু খেয়েছি ও নিয়ে, নইলে আর ঝড়ু মল্লিক সোনার ইট দিয়ে কোঠা গাঁথতে পারত। এ কিরকম মেয়ে? পয়সাখোর? না, তার উল্টো, বরং রোজগার করে ও। আমি বসে বসে খাই। পয়সাখোর মেয়ে ও নয়। মোটামুটি ঝড়ু মল্লিককে সব কথা বললাম। লোকটাকে আমার ভালো লেগেছিল। লোকটা কবি, এতেই আমি ওকে অন্য চোখে দেখেছি, নইলে এত কথা আমি ওকে বলতাম না। ঝড়ু মল্লিকের নেশা যেন কেটে গিয়েছে। সব শুনে বললে, এ নিয়ে আমার বেশ ভাবগান তৈরি হয়। আসলে কি জানো ভায়া, ভাবেরই জগৎ। যার মধ্যে ভাবের অভাব তাকে বলি পশু। এই যে তুমি লোকটি কম নয়, নমস্য। যদি বলো কেন, তবে বলি, ডাক্তারি ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে ওই এক 16-17 বছরের মেয়ের পেছনে পেছনে কেন ঘুরে বেড়াচ্ছ তুমি, সর্বস্ব ছেড়ে ওর জন্যে? সবাই কি পারে? তোমার মধ্যে বস্তু আছে, এসব সবাই বুঝবে না। আমি নিজের কথা খুব কমই ভেবেছি এ কমাস। চুপ করে রইলাম। ঝড়ু বললে, এ জন্মে এই, আসছে জন্মে এই ভাব দিয়ে তাকে পাবে। তাকে কাকে? ভগবানকে। উত্তরটা যেন তিনি প্রশ্ন করবার সুরে বললেন। আমার বেশ লাগছিল ওর কথা, শুনতে লাগলাম। কবি কিনা, বেশ কথা বলতে পারে। তবে বর্তমানে ভগবানের সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই, এই যা কথা। ঝড়ু আবার বললে, হ্যাঁ ভায়া, মিথ্যে বলছি নে। এই সর্বস্ব ত্যাগের অভ্যেস ভাবের খাতিরে, এ বড় কম অভ্যেস নয়। পান্না তোমাকে শেখালে, ও না থাকলে শিখতে পেতে না। অন্য লোকে বলবে তোমাকে বোকা, নির্বোধ, খারাপ, অসৎ চরিত্র বলবে তোমায়। আমি বললাম, বলবে কি বলছেন? গ্রামের লোক এতদিন বলতে শুরু করেছে। কিন্তু আমার কাছে ও কথা নয়। আমি ভাবের লোক, আমি তোমাকেও অন্য চোখে দেখব। তুমি ভাবের খাতিরে ত্যাগ করে এসেছো সর্বস্ব। তুমি সাধারণ লোক নও, জন্তু মানুষের চেয়ে অনেক বড়। খাঁটি মানুষ কটা, জন্তু মানুষই বেশি। পায়ের ধুলো দাও ভায়া, ভাব আছে তোমার মধ্যে।
কথা শেষ না করেই ঝড়ু মদের ঝুঁকে কি ভাবের ঝুঁকে জানি নে আমার পায়ের ধুলো নিতে এলো ঝুঁকে পড়ে। আমি পা সরিয়ে নিয়ে তখনকার মতো কবির কাছ থেকে চলে এলাম। মাতালের কাছে বেশিক্ষণ বসে থাকা ভালো নয় দেখছি। ঝড়ু মল্লিকের কাছ থেকে চলে তো এলাম, কিন্তু ওর কথা আমার মনে লাগলো। নেশায় পড়ে গিয়েছি, কথাটা ঠিকই, আমিও তো তা এক এক সময় বুঝতে পারি। কিন্তু ঝড়ু মল্লিক কবি যখন, তখন জানে এ নেশার মধ্যে কি গভীর আনন্দ। ছাড়া কি যায়? ছাড়া যায় না। পান্না সেদিন নাচের আসরের পর এসে ঘুমিয়ে পড়েছে। অনেক রাত, বাইরে চাঁদ উঠেছে, সনসন করে হাওয়া বইছে। আমি বাইরের বারান্দায় শুয়েছিলাম, কিন্তু ও বলেছিল আমার কাছে এসে শোবে রাত্রিরে, নয়তো নতুন জায়গা ভয় ভয় করবে। নীলি এবার আসেনি, ও একাই মুজরো করতে এসেছে। ভয় ওর করতেই পারে, তাই রাত্রে আমি ঘরের মধ্যেই এলাম। পান্না অঘরে ঘুমোচ্ছে, ওর গলায় সোনার হার। মেয়ে মানুষ সত্যিই বড় অসহায়, যে কেউ ওর গলা থেকে হার ছিনিয়ে খুন করে রেখে যেতে পারে এসব বিদেশ বিভুঁইয়ে। আর ওর যখন এই উপজীবিকা, বাইরে না গিয়ে তখন ওর উপায় নেই। আমি ওকে ফেলে অনায়াসে পালাতে পারি, আমার মহাভিনিষ্ক্রমণ এই মুহূর্তেই সংঘটিত হতে পারে, কিন্তু তা আমি যাব না। আমার উপর সম্পূর্ণ নির্ভর করে ও আত্মীয় স্বজন ছেড়ে চলে এসেছে। একে আমি অসহায় অবস্থায় ফেলে যেতে পারি? পান্না আমার পায়ের শব্দে ঘুম ভেঙে উঠল, জড়িত স্বরে বললে, কে? আমি। শোনি? না, আমি তোমার গলার হাত চুরি করব ভাবছিলাম। সত্যি? আমি মিথ্যে বলছি? বসো এখানে। হ্যাঁ গো, তুমি তা পারো? কেন পারবো না? পুরুষ মানুষ সব পারে, তোমার মতো পুরুষ মানুষে পারে না। শোনো একবার কি হয়েছিল আমার ছেলেবেলায়। শশীমুখী পিসি ছিল আমাদের পাড়ায়, পরমা সুন্দরী ছিল সে। আমার একটু একটু মনে আছে, তার সঙ্গে অনেক দিন থেকে রামবাবু বলে একটা লোক থাকতো। তার ঘরেই থাকতো, মদ খেত, বাজার থেকে হিঙের কচুরি আনতো। একদিন রাত্রে, সেদিন সেই কালী পুজোয়, আমার বেশ মনে আছে, শশীমুখী পিসিকে খুন করে তার সর্বস্ব নিয়ে সেই রামবাবু পালিয়ে গেল। সকালে উঠে ঘরের মধ্যে রক্তগঙ্গা। ধরা পড়েছিল? না, কত খোঁজ করা হয়েছিল, কোনো সন্ধান নাকি পাওয়া গেল না। তারপর শোনো না, ঘরে একটা ক্লক ঘড়ি ছিল, তার মধ্যে শশী পিসি জড়োয়ার হার রাখত। রামবাবু সেটা জানতো না। তারপর দিন সেই হার বেরুলো ঘড়ির মধ্যে থেকে। পুলিশে নিয়ে গেল। কার জিনিস কে খেলো? আমাদের জীবনই এইরকম, বুক কাঁপে সব সময়, কখন আছি কখন নেই। যত পাজি বদমায়েশ লোক নিয়ে আমাদের চলতে হয়। ভালো লোক কটা আসে আমাদের বাড়ি, বুঝতেই পারছো তো? অর্থাৎ আমি একজন পাজি লোক? ছি, তোমাকে কি বলছি? আমি মানুষ চিনি। তোমার কাছে যতক্ষণ আছি ততক্ষণ কোনো ভয় থাকে না। আমায় বিশ্বাস হয়? বিশ্বাস হয় কিনা বলতে পারি নে, তবে তুমি যদি খুন করেও ফেলো, মনে দুঃখ না নিয়েই মরব। তোমার ছুরি বুকে বিঁধবার সময় ভয় হবে না এতটুকু। আচ্ছা, তুমি এখন ঘুমো, রাত অনেক হলো, আবার কাল তো সকাল সকাল নাচের আসর। ঘুমোই, আর তুমি আমাকে মেরে ফেলে গলা টিপে? না, তাই ইচ্ছে হয়তো গলা টিপে মারবো। ঘুমো। ঘুম ভেঙে উঠে দেখি
পান্না তখনও অঘোরে ঘুমোচ্ছে। আমি উঠে বাইরে গেলাম। একটা কদম গাছ ডালপালা বেরিয়ে দাঁড়িয়ে আছে। সকালের রোদ বাঁকাভাবে গাছটার উপরে পড়েছে। গাছটার দৃশ্য আমার মনে এমন এক অপূর্ব ভাব জাগালো যে আমি প্রায় সেখানে বসে পড়লাম। কি যে আনন্দ মনে! আমার এত বৎসরের অভিজ্ঞতায় কখনো আস্বাদ করিনি। আজ আমি পথের ফকির, পয়সারওয়ালা ডাক্তার হয়ে খ্যামটাওয়ালির সারেঙ্গি হয়ে বেড়াচ্ছি, কিন্তু আমার মনে কোনো কষ্ট নেই, কোনো খেদ নেই। ঝড়ু মল্লিক ভাবওয়ালা যে পুরনো দোতলা বাড়িতে থাকে সেটা একটা পুকুর পাড়ে। সারা রাত ভালো করে ঘুম হয়নি। পুকুরে স্নান করতে গিয়ে দেখি ঝড়ু ভাবওয়ালা পুকুরের ওপারে নাইছে। আমায় দেখে বললে, ডাক্তারবাবু। কি বলুন? চা খেয়েছেন সকালে? আসুন দয়া করে আমার আস্তানায়। চলুন, যাচ্ছি। লোকটা আমার জন্য খাবার আনিয়েছে বাজার থেকে। খুব খাতির করে বসালে। লোকটাকে আমারও বড় ভালো লেগেছে। এমন দিলদরিয়া ধরনের লোক হঠাৎ বড় দেখা যায় না। সবিনয়ে আমার অনুমতি প্রার্থনা করে একটু মদও সে নিজের চায়ের সঙ্গে মিশিয়ে নিলে। এক চুমুকে চাটুকু খেয়ে নিয়ে আমায় বললে, চলবে? না, আপনি খান। তুমি ভাই নতুন ধরনের মানুষ। আমরা ভাবওয়ালা কিনা ধরতে পারি। তোমায় নিয়ে ভাব লিখব কিনা একটু দেখে নিচ্ছি। তুমি বড় ডাক্তার ছিলে, আজ ভাবের জন্যে সারেঙ্গিওয়ালা সেজেছ, তা বলতে পারেন। আর একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না। মা লক্ষ্মী বর্তমান? কোথায়? দেশের বাড়িতে আছেন। ঝড়ু একটু চুপ করে থেকে বললে, তাই তো। ও কাজটা যে আমার তেমন ভালো লাগছে না। মা লক্ষ্মীকে যে কষ্ট দেওয়া হচ্ছে, ওটা ভেবে দেখনি বোধহয় ভায়া? নতুন নেশার মাথায় মানুষের কাণ্ডজ্ঞান থাকে না। তোমার দোষী বা কি? আমারও ওই রকম হয়েছিল ভায়া। তবে আমার স্ত্রী নেই, ঘর খালি, হাওয়া বইছে হু হু করে। কাল তোমায় একবার বলেছিলাম যে তুমি স্ত্রী পুত্র ছেড়ে বেড়াচ্ছ পান্নার পেছনে, কিন্তু রাত্রে ভাবলাম মা লক্ষ্মী তো নাও থাকতে পারেন, তাই জিজ্ঞেস করলাম। আমার ব্যাপার শুনবে? আজ ঝড়ু সোনার ইট দিয়ে বাড়ি গাঁথত, তোমাকে বললাম যে। ঝড়ু একটা লম্বা গল্প ফাঁদলে। জায়গাটার নাম সোনামুখী। সেখানে বড় আসরে ভাব গাইতে গিয়েছিল ঝড়ু। একজন অগ্রদানী বামুনের বাড়িতে ওর থাকবার বাসা দেওয়া হয়। বাড়িতে ছিল সেই ব্রাহ্মণের স্ত্রী, 2 মেয়ে আর এক বিধবা ভাতৃবধূ। এই বধূটির বয়স তখন 20-21, পরমা সুন্দরী, অন্তত ঝড়ুর চোখে। অনেক রাত্রে ভাবের আসর থেকে ফিরে এলে এই মেয়েটিই তার খাবার নিয়ে আসতো বাইরের ঘরে। ঝড়ু তার দিকে ভালো করে চাইতো না। ঝড়ু ভদ্রলোক, অমন অনেক গেরস্ত বাড়ির তাকে বাসা নিয়ে থাকতে হয় কাজের খাতিরে দেশে বিদেশে। গেরস্ত মেয়েরা ভাত বেড়ে দিয়েছে সামনে, কখনো উঁচু চোখে চায়নি। সেদিন মেয়েটি ডালের বাটি সামনে ঠেলে দিতে গিয়ে আমার হাতে হাত ঠেকাল, বুঝলে? আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গেল, আহা। মেয়েটি বললে, গরম? আমি বললাম, না, সে কথা বলিনি। হঠাৎ আপনার হাতে হাত লাগলো, সেজন্যে আমি বড় দুঃখিত। কিছু মনে করবেন না, ডাল গরম নয়, ঠিকই আছে। মেয়েটি বললে, আপনি চমৎকার ভাব তৈরি করেন। আমি বললাম, আপনার ভালো লেগেছে? মেয়েটি পঞ্চমুখে সুখ্যাতি করতে লাগলো আমার গানের। এমন নাকি সে কোথাও শোনেনি। রোজ সে আসরে গিয়ে আমার মুখের দিকে অপলক চোখে নাকি চেয়ে থাকে। তারপর বললে, সে নিজেও গান বাঁধে,
আমি চমকে উঠলাম। একজন কবি আর একজন কবি পেলে মনে করে অন্য সব জন্তু মানুষের মধ্যে এ আমার স্বগোত্র, তাকে বড় ভালো লাগে। আমি সেই মুহূর্তে মেয়েটিকে অন্য চোখে দেখলাম। বললাম, কই, কি গান দেখাবেন আমায়? সে লজ্জার হাসি হেসে বললে, সে আপনাকে দেখাবার মতো নয়, কিন্তু শেষ পর্যন্ত দেখালে। সেদিন নয়, পরের দিন দুপুরবেলা বাইরের ঘরে শুয়ে বিশ্রাম করছি, বউটি এসে বললে, ঘুমিয়েছেন? সেই গান দেখবেন নাকি? আমি বললাম, আসুন আসুন দেখি। মেয়েটি একখানা খাতা আমার সামনে ফেলে দিয়ে ঘর থেকে চলে গেল। আমি বসে বসে সব গানগুলো মন দিয়ে পড়লাম। বেশ চমৎকার ভাব আছে কোনো কোনো গানের মধ্যে। আসলে কি জানেন, মেয়ে মানুষের লেখা যা লিখেছে তাই যেন অসাধারণ বলে মনে হতে লাগলো। আমার মনের রঙে রঙিন হয়ে উঠল ওর লেখা। আধ ঘন্টা পরে মেয়েটি আবার ফিরে এলো। আবার বললে, ঘুমুচ্ছেন? না, ঘুমোইনি, আসুন। দেখলেন? হ্যাঁ, সব দেখেছি, ভালো লেগেছে। আপনার বেশ ক্ষমতা আছে। হ্যাঁ, ছাই। কেমন একটা অদ্ভুত টানা টানা মধুর ভঙ্গিমার সুরে ছাই কথাটা উচ্চারণ করলে। কি মিষ্টি সুর! আমি ওর মুখের দিকে ক্ষণিকের জন্য চাইলাম। চোখাচোখি হয়ে যেতেই চোখ নামিয়ে নিলাম। তখনও আমি ভদ্রলোক, কিন্তু বেশি দিন আর ভদ্রতা রাখতে পারলাম না। সে আমার দুর্বলতা। লম্বা গল্প করবার সময় এখন নেই। 1 মাসের মধ্যে তাকে নিয়ে পথে বেরুলাম। বলেন কি? আর কি বলি? তারপর আর কি, তাকে নিয়ে চলে গেলাম নবদ্বীপ। পতিত তারুণ জায়গা, বহু পতিত তরে যাচ্ছে, জলের মতো পয়সা খরচ হতে লাগলো। তাকে নিয়ে উন্মত্ত, ভাব গাইতে যেতে মনে থাকে না। বলুন বলুন। আমি নিজের দলের লোক পেয়ে গিয়েছি যেন এতদিন পরে। কি মিষ্টি গল্প! আমার মনের যে অবস্থা, তাতে অন্য গল্প ভালো লাগতো না, লাগতো এই ধরনের গল্প। আমার মন যে স্তরে আছে তার উপরের স্তরের কথা যে যতই বলুক, সে জিনিস অতি নেব কোথা থেকে? আমার মনের স্তরে ঝড়ু মল্লিক ভাবওয়ালা আমার সতীর্থ। ঝড়ু আমাকে একটি বিড়ি দিতে এলো। আমি বললাম, আমি খাইনি, ধন্যবাদ। ও বিস্ময়ের সুরে বললে, তুমি কিরকম হে ডাক্তার? মদ খাও না, সিগারেট খাও না, তবে এ দলে নেমেছো কেন? না, তুমি দেখছি বড় ছেলে মানুষ। বয়স কত? 40? আমার 49। এ পথের রস সবে বুঝতে আরম্ভ করেছ, এরপর বুঝতে পারবে। রসের আস্বাদ যে না জানে সে মানুষ নয়। রসে আবার স্তর আছে হে, এসব ক্রমে বুঝবে। এই রসই আবার বড় রসে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। আমি যে কবছর তাকে নিয়ে ঘুরেছিলাম, সেই কবছর ভাবের পদ আমার মনে আসতো যেন সমুদ্রের ঢেউয়ের মতো। দিন নেই রাত নেই, সবসময় ভাবের পদ মনে আসছে, গান বাঁধছি সবসময়। তার দুনিয়া কি রঙিন! সে কবছর কি চোখেই দেখতাম দুনিয়াকে। আকাশ এ আকাশ নয়, গাছপালা এ গাছপালা নয়। আউশ চালের ভাত আর ভিজে ভাত খেয়ে মনে হতো যেন সটির পায়েস। আহা, বেশ লাগছে। বলুন, তারপর কি হলো? পরের ব্যাপার খুব সংক্ষেপ। সে দেশ বেড়াতে চাইলে, আমিও দেখলাম। পাড়া গাঁয়ের মেয়ে, পরের গলগ্রহ হয়ে পড়েছিল, কখনো কিছু দেখেনি। আমি না দেখালে ওকে দেখাবে কে? আপনাকে বেশ ভালোবাসতেন তো? খুব। মেয়ে কি জিনিস আমাদের চোখে ধরা পড়ে যায়। তার ভালোবাসা না পেলে কি আর নেশা জমতো রে ভায়া? তারপর দেশ বেড়ালেন? হ্যাঁ, কালনা গিয়েছি, মধুমতি নদীতে নৌকা চড়ে কালীগঞ্জের বাজারে বারোয়ারির আসরে গিয়েছি।
ওদিকে বসিরহাট, টাকি, হাসনাবাদ। জ্যোৎস্না রাতে টাকির বাবুদের বাগান বাড়িতে দুজনে বেরিয়েছি। তার মনে কোনো দুঃখ রাখিনি। কলকাতায় নিয়ে যাব, সব ঠিকঠাক। এমন সময় ভায়া আঁশমালির বাজারে গেলাম গান গাইতে। ওকে নিয়ে গেলাম। সেখানে হাটে বড় বান মাছ কিনলাম 1 জোড়া। রাত্রে সেই মাছ খেয়ে দুজনেই সকালে ভেদ বমি। অনেক কষ্টে আমি বেঁচে উঠলাম। সে দুপুরের পরে মারা গেল। সে কখন গিয়েছে আমি তা জানি না। আমার তখন জ্ঞান নেই। মানে আমার নিজেরই যাওয়ার কথা তো। আমার রোগ বালাই নিয়ে সে চলে গেল। বড্ড ভালোবাসত কি না। ঝড়ু ভাবওয়ালার চোখ দুটো চকচক করে উঠল। আমি আর কোনো কথা বললাম না। কিছুক্ষণ চুপ করে থাকবার পরে ঝড়ু বোধহয় একটু সামলে নিয়ে বললে, পান্নাকে দেখে তার কথা মনে পড়ল। অবিকল ওর মতো দেখতে। তাই আমি বলি তোমাকে, কিছু মনে করো না ভায়া। এখন কি একাই আছেন? ক বছর আগের কথা তিনি মারা গিয়েছেন? 9 বছর যাচ্ছে। না, একা নেই। একা থাকতে পারে আমাদের মতো লোক? মিথ্যে সাধুগিরি দেখিয়ে আর কি হবে? আছে একজন, তবে তার মতো নয়। দুধের স্বাদ ঘোলে মেটানো। আর ধরো এখন আমাদের বয়সও তো হয়েছে। এই বয়সে আর কি আশা করতে পারি? বেলা প্রায় 10টা। আমি ঝড়ু মল্লিকের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে দেখি পান্না কুটনো করছে। সেখানে 2টি মেয়ে বসে আছে, ওরই বয়সী। আমায় দেখে মেয়ে দুটি উঠে চলে গেল। পান্না বললে, বোস্টমের মেয়ে ওরা, এখানেই বাড়ি। আমি কীর্তন গাই কিনা জিজ্ঞেস করছি। কেন, খ্যামটা ছেড়ে ঢপের দল বাঁধবে নাকি? তা নয়, মেয়ে দুটোর ইচ্ছে নাচ গান শেখে। তা আমি বলে দিয়েছি গেরস্ত বাড়ির মেয়েদের এখানে যাতায়াত না করাই ভালো। আমরা উচ্ছন্ন গিয়েছি বলে কি সবাই যাবে? খুব ভালো করেছ। আচ্ছা, তোমার মনে হয় তুমি উচ্ছন্ন গিয়েছ? বসো এখানে। মাঝে মাঝে গেরস্ত বাড়ির বৌঝি গঙ্গা স্নান করতে যেত দেখে হিংসে হতো। এখন আমার যেন আর সেরকমটা হয় না। না হওয়ার কারণটা কি? পান্না আমার দিকে সলজ্জ হেসে মুখ নিচু করল। বললে, চা খাবে না? খাওনি তো সকালে। না, সে তোমাকে বলা হবে না। শুনে কি হবে? চা চড়াবো? খাবার আনিয়ে রেখেছি, দিই? না, আমি ঝড়ু ভাবওয়ালার বাসায় চা খাবার খেয়ে এলাম। তুমি তখন ঘুমোচ্ছিলে, সেখানেই এতক্ষণ ছিলাম। ও মা, দেখো দেখি, আমি কি করে জানবো? আমি তোমার জন্য গরম জিলিপি আর কচুরি আনিয়ে বসে আছি। খাও খাও। তুমিও খাওনি তো? সে আমি বুঝতে পেরেছি। তুমি যখন দেখলে এত বেলা হয়ে যাচ্ছে, তোমার ভাবা উচিত ছিল আমার চা খাওয়া বাকি নেই। তুমি খাবারও খাওনি, চা খাওনি নিশ্চয়ই। ছি, নাও চড়াও চা, আমিও খাবো। ঝড়ু মল্লিক ভাবওয়ালার ওখানে সন্ধ্যায় আমার নিমন্ত্রণ। পান্নাকেও নিয়ে যেতে বলেছিল। পান্নাকে বললাম সে কথা, কিন্তু ও যেতে চাইলে না। বললে, মেয়ে মানুষের যেখানে সেখানে যেতে নেই পুরুষের সঙ্গে, তুমি যাও। হেসে বললাম, এত আবার শিখলে কোথায় পান্না? কেন, আমি কি মেয়ে মানুষ নই? নিশ্চয়ই। আমাদের এসব শিখতে হয় না, এমনি বুঝি। বেশ ভালো কথা, যেও না। খাবার আমার জন্য আনবে? যদি দেয়। পান্না হাসতে লাগলো। তখনও চা ও খাবার খাচ্ছে। হাসতে হাসতে বললে, বললাম বলে তুমি যেন সত্যি সত্যি আবার তাদের কাছে খাবার চেয়ে বসো না। ঝড়ু মল্লিক বসে আছে ফরাস বিছানো তক্তপোষে। লোকটা শৌখিন মেজাজের। আমায় দেখে বললে, এসো ভায়া, বসো। একটা কথা কাল ভাবছিলাম।
আমার ভাবের দলে তোমরা দুজনেই কেন এসো না? বেশ হয় তাহলে। আমি ভাবের গান লিখব, তোমার উনি গাইবেন। পছন্দ হয়? আধা আধি বকরা। কিসের আধা আধি? বায়নার। যা যেখানে পাবো তার আধা আধি। আমি এর কিছুই জানি নে, ওকে জিজ্ঞেস করে দেখি। পয়সার জন্যে বলছি নে ভায়া, তোমাদের বড় ভালো লেগেছে। ওই যে বললাম ভাব, ওই ভাবেই মরেছি। নয়তো বলছিলাম না সেদিন, ঝড়ু মল্লিক সোনার ইট দিয়ে বাড়ি করতে পারত। পয়সার লালসা আমার নেই। খাবার অনেক রকম জোগাড় করেছে ঝড়ু, দুজনের উপযুক্ত খাবার। পান্না কেন এলো না এজন্যে বারবার দুঃখ করতে লাগলো খেতে বসে। ও নাকি আমাদের প্রণয়ের ব্যাপার নিয়ে ভাব গান বাঁধবে, আসরে আসরে গাইবে। বললে, ভাই, লজ্জা মান ভয় তিন থাকতে নয়, নেমে পড়ো ভায়া, আসরে নামতে দোষ কি? ঝড়ু মল্লিক অসম্ভব রকমের কম খায় দেখলাম। ওর পাশে খেতে বসলে রীতিমতো অপ্রতিভ হতে হয়। খাওয়ার আয়োজন করেছিল প্রচুর, 2-3 রকমের মাছ, মাংস, ঘি ভাত, ডিমের ডালনা, দই, সন্দেশ। ঝড়ু কিন্তু খেলো 2-1 হাতা ভাত ও 2 টুকরো মাছ ভাজা, একটু দই ও একটা সন্দেশ। সে যা খেলে তা একজন শিশুর খোরাক। আমি বললাম, এত কম খান কেন আপনি? আমি গান বাঁধি, বেশি খেলে মন জবুথবু অলস হয়ে পড়বে। কম খেলে নাকি ভালো। মাছ মাংস আমি কম খাই, তুমি আজ খাবে বলে মাছ মাংস রান্না হয়েছে, নয়তো আমি নিরামিষ খাই। মদ খান তো এদিকে। ওটা কি জানো ভায়া, না খেলে গান বাঁধবার নেশা জমে না, ছাড়তে পারি কই। আমার ইচ্ছে করে আপনার মতো দেশ বিদেশে গান গেয়ে বেড়াই, তবে না পারি বাঁধতে গান, না আছে গানের গলা। এর মতো জিনিস আর কিছু নেই রে ভায়া। অনেক কিছু করে দেখলাম, কিন্তু সবচেয়ে বড় আনন্দ পেলাম এই আসরে গান গেয়ে বেরিয়ে। পয়সাকে পয়সা, মানকে মান। সেই জন্যই তো বললাম এসো আমার সঙ্গে। আমি তো জানেন ডাক্তার মানুষ, আপনাদের মতো কবি নই, কোনো ক্ষমতা নেই। আমাকে আপনি সঙ্গে করে নিয়ে বিপদে পড়ে যাবেন, তার চেয়ে আমার ডাক্তারির একটা সুবিধে করে দিন না। সে জায়গা আমি বলে দিতে পারি, কিন্তু তোমার উঁকে নিয়ে কি করবে? ছোট্ট সমাজে ঘোঁট পাকাবে, তখন দেশ ছাড়তে হবে, বড় শহরে গিয়ে বসো। হাতে পয়সা নেই, ডিসপেন্সারি করতে হলে 1 গাদা টাকা দরকার। টাকা আমি যদি দিই? না থাক, এখন কোনো কথা বলো না, ভেবে চিনতে জবাব দেবে। ওই যে ভাবেই মরেছে ঝড়ু মল্লিক, নইলে সোনার ইট দিয়ে। পান্না দেখি খেতে বসেছে, রান্না করেছে নিজেই। একটা বাটিতে শুধু ডাল, আর কিছুই খাবার নেই। আমি এত রকম ভালো মন্দ খেয়ে এলাম, আর ও শুধু ডাল দিয়ে ভাত খাবে। শুধু ডাল দিয়ে খাচ্ছ কেন পান্না? না, আর কাঁকরোল ভাতে। মাছ মাংস পেলে না? তুমি খাবে না, কেউ সব হাঙ্গামা করে। মেয়ে মানুষের খাবার লোভ করতে নেই, জানো? লোভের কথা হচ্ছে না, মানুষকে খেতে তো হবে। খাটছ এত, না খেলে শরীর টিকবে? পান্না হেসে বললে, তোমাকে আর অত টিকটিক করতে হবে না খাওয়া নিয়ে। পুরুষ মানুষের অন্য কাজ আছে, তাই দেখো গে। ঝড়ু ভাবওয়ালা কি বলছিল জানো? বলছিল আমার সঙ্গে এসে যোগ দাও, চলো একটা দল বেঁধে গান গেয়ে বেড়াই। আমিও যাব? তুমি না হলে তো চলবেই না, তোমাকে নাচতে হবে, ঝড়ুর গান গাইতে হবে। যাবে? না, কি দরকার? আমি একা কি কম পয়সা রোজগার করতে পারি? নাচের দলে যোগ দিয়ে পরের অধীন হয়ে থাকার কি গরজ?
ঝড়ু বলছিল ও টাকা দেবে আমার ডিসপেন্সারি খুলতে। ওতেও যেও না, পরের অধীন হয়ে থাকা। তবে কি করে চলবে? তুমি নির্ভাবনায় বসে খাও, আমি থাকতে তোমার ভাতের অভাব হতে দেব না। তুমি যদি চুপ করেও বসে থাকো তাহলে আমি চালিয়ে যাব। আমার আয় কত জানো? কত? যদি ঠিক মতো বায়না হয় খাটি, তবে মাসে 90 টাকা থেকে 100 টাকা। তোমার ভাবনা কি? তোমার বাবুগিরির জুতো আমি কিনে দেব, কাঁচি ধুতি আমি কিনে দেব। কাঁকরোল ভাতে দিয়ে ভাত খেতে খেতে পান্না ওর আয় আর ঐশ্বর্যের কথা যেভাবে বর্ণনা করলে তা আমার খুব ভালো লাগলো। ওর কোনো কাণ্ডজ্ঞান নেই দেখছি। কাকে আয় বলে ও কিছু জানে না। একটা অপারেশন কেসে আমি 80 টাকা রোজগার করেছি একটি মাত্র বিকেলবেলাতে। পান্না আমায় ওর আয় দেখাতে আসে, আমার হাসি পায়। আসলে বয়স ওর কম বলেও বটে, আর সামান্যভাবেই ওদের জীবন কেটে এসেছে বলেও বটে। বেশি রোজগার কাকে বলে সে সম্বন্ধে কোনো ধারণা নেই ওর। এর আগেও তো আমি লক্ষ্য করেছি। পান্না হাসতে হাসতে বলেছে, বাবুর একজোড়া ভালো জুতো চাই বুঝি? চলো এবার কলকাতায় গিয়ে জুতো কিনে দেব। কাল 17 টাকা প্যালা পেয়েছি আসরে, জানো? ভাবনা কি আমাদের? ও দেখছি খাঁটি আর্টিস্ট মানুষ। ঝোড়ো ভাবওয়ালা আর ও একই শ্রেণীর। পান্নাকে এবার যেন ভালো করে বুঝলাম। পান্না সেই ধরনের মেয়ে যে ভাবের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। সংসারের ধার ধারে না, বেশি খোঁজ খবরও না, যা আসে তাতেই মহাখুশি। ঝড়ু মল্লিকের মতো পুরুষ আর ওর মতো মেয়েকে সাধারণ লোকের পর্যায়ে ফেলাই চলে না। আমার তো ওদের মতো ভাব নিয়ে থাকলে চলবে না। আমি খাঁটি বাস্তববাদী। পান্না যাই বলুক, আমাকে ওর কথায় কান দিলে চলবে না। কেশবডাঙ্গার বারোয়ারির আসরে পান্নার নাচ আরও 2 দিন হলো। ওর নাম রুটে গেল চারিধারে। সবাই ওর নাচ দেখতে চায়। আমায় বারোয়ারি কমিটির লোকেরা ডাক দিলে। একজন ব্যবসাদারের গদিতে ওদের মিটিং বসেছে। আমায় ওরা বললে, ও ঠাকুরমশাই, আপনাদের কর্ত্রীকে বলুন আরও 2 দিন এখানে ওর নাচ হবে, একটু কম করে নিতে হবে। সবাই ধরেছে তাই আমাদের নাচ বেশি দিতে হচ্ছে। বারোয়ারি ফান্ডে টাকা নেই। কত বলুন? 30 টাকা 2 দিনে। আচ্ছা, জিজ্ঞেস করে আসি। আপনি যদি করে দিতে পারেন আপনি 2 টাকা পাবেন। আচ্ছা। হায় রে, আমার হাসি পেল। 2 টাকা! আমার কম্পাউন্ডার ঘা ধুতে 2 টাকা ফি চার্জ করত। পান্নাকে আর কি বলবো, আমি যা করব তাই হবে। কিন্তু এদের সামনে জানানো উচিত নয় সেটা। আমাকে ওরা দলের রসুয়ের বামুন বলে জানে, তাই ভালো। একজন বললে, তাহলে আপনি চট করে জিজ্ঞেস করে আসুন। আমি বাইরে আসতেই একজন লোক বললে, একটা কথা আছে আপনার সঙ্গে। আপনাদের কর্ত্রীকে যদি আমরা 2-3 জনে আমাদের বাগান বাড়িতে নেমন্তন্ন করি, উনি যাবেন? বাগান বাড়ি আছে নাকি আবার এখানে? এখানে নয়, এখান থেকে নৌকো করে যেতে হয় 1 ভাটির পথ। খোরগাছির সাঁতরাবাবুর কাছারি বাড়ি। সেখানকার নায়েব মুরলীধর পাকরাশি কাল আসরে ছিলেন, তিনি বলে পাঠিয়েছেন। উনি কি নেন? তা আমাকে এ কথা বলছেন কেন? আমি তো রসুয়ের বামুন। উনি কি নেবেন না নেবেন সে কথা ওকে জিজ্ঞেস করলেই ভালো হয়। আপনি যা বললেন ঠিকই, তবে কি জানেন, আমাদের সাহস হয় না। কলকাতার মেয়ে ছেলে, আমরা হচ্ছি পাড়া গাঁয়ের লোক, কথা বলতেই সাহসে কুলোয় না। আপনি যদি করে দিতে পারেন 5 টাকা পাবেন, নায়েববাবু বলে দিয়েছেন। আপনি এখানে অপেক্ষা করুন, আমি এসে বলছি। পান্নাকে গিয়ে সব কথা খুলে বললাম। পান্না হেসেই খুন। বললে, চলো বাপু, এখান থেকে আমরা
চলে যাই। আমায় বুঝি নীলই পেয়েছে এরা? আর তোমায় বলি, তোমার রাগ হয় না এসব কথা শুনে? তুমি কিরকম লোক বাপু? বারোয়ারিতে নাচের বায়না, 2 দিন বেশি হয় হোক, কিন্তু এসব কি কথা? ছি! নাচের বায়না 30 টাকাতেই রাজি তো? সে তুমি যা হয় করবে, আমি কি বুঝি। 40 বলবো? বেশি দেয় ভালো। আমি ফিরে দেখি সাঁতরাবাবুদের নায়েব মশাইয়ের চর সেখানেই দাঁড়িয়ে রয়েছে। তাকে বললাম, হলো না মশাই? কেন কেন, কি হলো? উনি কারো বাগান বাড়িতে যান না, ভালো ঘরের মেয়ে। তাই নাকি? মশাই, আমি সব জানি। ওর স্বামী আছেন একজন বড় ডাক্তার, নাচ টাচ উনি শখ করে করেন, সে ধরনের মেয়ে নন। লোকটা আমাদেরকে অবাক হয়ে চেয়ে রইল। আমার কথা বিশ্বাস করলে কিনা জানি না। অনেকক্ষণ চুপ করে থেকে চলে গেল। বারোয়ারির কমিটির লোকেরা বললে, কি হলো? হলো না মশাই? কেন, কি হলো বলুন না। 40 টাকার কমে কর্ত্রী রাজি হবেন না। তাই দেব, তবে আপনার টাকা পাবেন না। 30 টাকায় রাজি করালে আপনাকে কিছু দিলেও গায়ে লাগতো না আমাদের। না দেন, না দেবেন, আমি চেষ্টা করে করিয়ে তো দিলাম। কে একজন ওদের মধ্যে বললে, দাও, ঠাকুরমশাইকে কিছু দিয়ে দাও হে, বেচারি আমাদের জন্য খেটেছে তো। ওরা আমাকে একটা আধুলি দিলে। পান্নাকে এনে দেখিয়ে বললাম, আমার রোজগার তোমার জন্য পেলাম। পান্না খুশি হয়ে বললে, আমি আরও তোমার রোজগারের পথ করিয়ে দেব, দেখো। হায় পান্না, এত সরলা বলেই তোমায় আমি ছাড়তে পারিনি। বললাম, সত্যি? নিশ্চয়ই। কিন্তু হ্যাঁ গো, একটা কথা বলি, তুমি নিজে রোজগারের কথা ভাবো কেন? ও কথা তোলো কেন? তুমি বারবার ওই কথা আজ কদিন ধরে বলছো কেন? তুমি কি আমাকে ছেড়ে যেতে চাও? ওর গলার সুরে আবেগ ও উৎকণ্ঠার সুস্পষ্ট প্রকাশ আমাকে অবাক করে দিলে। পান্না শুধু সুন্দরী নারী নয়, অদ্ভুত ধরনের রহস্যময়ী, দয়াময়ী, প্রেমময়ী। নারীর মধ্যে আমি কটিই বা দেখেছি। আমি হেসে চুপ করে রইলাম। ও আবার বললে, হ্যাঁ গো, চুপ করে রইলে কেন? বলো না গো। আমি তো বলিনি। তবে ওরকম কথা বলছো কেন আজ কদিন থেকে? পান্না কুমড়ো কুটছে দা দিয়ে। এখানে কেউ বঁটি দেয়নি ওকে। আমি সেদিকে চাইতেই ও হেসে ফেললে। বললে, কি করি বলো? বাসার বঁটিখানা সঙ্গে করে আনলে না কেন? হ্যাঁ, একটা ঘর সংসার আনি সঙ্গে। ফাঁকি দিলে চলবে না, বলো। আমি কি তোমাকে কষ্টে রেখেছি? সুখে রাখতে পারছি না? হ্যাঁ গা, সত্যি করে বলো। আমি আরও পয়সা রোজগারের চেষ্টা করব। তুমি তা ভাবো কেন পান্না? আমিও তো ভাবতে পারি আমার রোজগারে তোমাকে সুখী রাখবো। কেন তা তুমি করতে যাবে? আমি কি 7 পাকের বউ তোমার? তার মানে সেখানে তোমাকে সংসার ঘাড়ে নিতেই হবে। এখানে তা নয়, এখানে আমি করব। তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না লক্ষ্মীটি। বলো যখন যা দরকার, আমি চেষ্টা করব জুগিয়ে দিতে। আমার মাসিক আয় কত বলো দেখি? 80-90 কি 100 টাকা। 2টো প্রাণী রাজার হালে চলে যাবে। নীলি কত পায় জানো? আমার সঙ্গে তো খাটতো। আমার অর্ধেক রোজগার ওর, মুজরোর বায়নার অর্ধেক। আসরের পেলা যে যা পাবে, ওর ভাগ নেই। আমার পেলা বেশি, ও বিশেষ পেত না। কিন্তু কলকাতা শহরে ওরা 2 বোন, বুড়ো মা চালাচ্ছে তো একরকম ভালোই। আমাকে বলে, তোমার এত রোজগার, তুমি গহনা করলে না 2খানা। আমি বলি, আমার গহনাতে লোভ নেই, তোরা করগে যা। নাচটা আরো ভালো করে শেখবার ইচ্ছা। ভালো পশ্চিমে বাইজির কাছে শাক রেদি করতে ইচ্ছে হয়। গহনা টহনার খেয়াল নেই আমার। তুমি ভেবো না, তোমাকে সুখে রেখে দেব। ওকে নিয়ে কলকাতা আসবার দিনটা
নৌকোতে ও ট্রেনে ওর কি আমোদ, ছেলে মানুষের মতো খুশি। বললে, এবার ক্যাশ ভাঙো, খুব মান রেখেছে, কি বলো? তা তো বটে। মোট কত টাকা হয়েছে বলো তো? 67 টাকা 110 আনা। আর পেলা? সে তুমি জানো, 21 টাকা। আমার একটু দুষ্টুমি করবার লোভ হলো। বললাম, সাঁতরা বাবুদের নায়েবের কথা শুনলে আরো অনেক বেশি হতো। পান্না শুনে মারমুখী হয়ে বললে, ঠিক মাথা কুটবো তোমার পায়ে, অমন কথা যদি বলবে। আমি তেমন নই, ওসব করুক গে নীলি। ছি। রানাঘাটে গাড়ি বদলানোর সময় বললে, একটা ফর্দ করো, কলকাতার বাসায় জিনিসপত্র কিনতে হবে। কি জিনিস? কি জিনিস আছে? মাদুরের ওপর তো শুয়ে থাকো। আর চায়ের ভালো বাসন তুমি কিনে আনবে ভালো দেখে। ফাটা পেয়ালায় চা খেয়ে তোমার অরুচি হয়ে গেল। আর একজোড়া জুতো নেবে না? ওকে আনন্দ দেবার জন্যে বললাম। নেব না? ভালো দেখে একজোড়া নেব। জুতোর নাম শুনে অমনি লোভ হয়েছে। পুরুষ মানুষের ব্যাপার আমি সব জানি। কি জানো? জুতোর ওপর বড্ড লোভ। তাই নাকি? আমি যেন জানি না। আর কলকাতায় পৌঁছে 3-4 দিনের মধ্যে যত দূর সম্ভব জিনিসপত্র কেনাকাটা করা গেল। একজোড়া জুতো কেনবার সময় ও আমার সঙ্গে যেতে চাইলে আমি সঙ্গে নিয়ে গেলাম না। ওর কষ্টার্জিত টাকায় দামি জুতো কিনতে চাইনি, কিন্তু ও সঙ্গে থাকলে তাই ঠিক কেনাবে। সস্তা দামের একজোড়া খোলা জুতো নিয়ে এসে বললাম, চমৎকার জুতো, 11 টাকা দাম। তবে আমার এক জানাশুনো লোকের দোকান। কত নিলে? এই ধরো 5 টাকা। মোটে? জুতো জোড়া দেখো না কি জিনিস। আমার জানাশুনো লোক, তাই দিয়েছে। উল্টো ধরনের কথা বললাম। এরকম কথা বলা উচিত তখন যখন ব্যয়বাহুল্য নিয়ে কর্ত্রী অনুযোগ করেছেন। পান্না বললে, পছন্দ হয়েছে? পরো তো একবার। এখন থাক, আমি দেখি। পায়ে দাও না। পামশু এক জোড়া কিনলে না কেন? ও আমি পছন্দ করি না। তোমায় মানা তো ভালো, এরপরে কিনে দিও। এখন থাক। তোমায় সিল্কের জামা কিনে দেবো একটা। বাহ, চমৎকার। কবে দেবে? আমার যে খুব আগ্রহ হচ্ছে এটা দেখানোই ঠিক, নয়তো ও মনে কষ্ট পাবে। পান্না হেসে বললে, বড্ড লোভ হচ্ছে নয়? আমি জানি জানি। কি জানো? তোমরা কি চাও আমি সব জানি। নিশ্চয়ই দিও কিনে, ঠিক। কিন্তু বাড়িতে তোরঙ্গ বোঝাই আমার কাপড় চোপড়ের কথা মনে পড়ল। সুরবালার যা কাপড় চোপড় আছে, পান্নার তার শিকিও নেই। আমার পয়সা নেই আজ, না হলে পান্নাকে মনের মতন সাজাতাম। ও বেচারির কিছুই নেই। আসরে মুজরো করবার কাপড় খানতিনে কাছে, আর আছে কতগুলো গিলটি সোনার গহনা। ওর মায়ের দেওয়া একখানা বেনারসি শাড়ি আছে ওর বাক্সে, কিন্তু সেখানা কখনো পরতে দেখিনি। মাস 3-4 কেটে গেল। একদিন বাজার করে বাসায় ফিরে দেখি গুরুতর কাণ্ড। 2-3টি পুলিশের লোক বাড়িতে। পান্না দেখি ঘরের এক কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি? পুলিশের লোকরাই বললে, আমায় এখনই থানায় যেতে হবে। পান্না নাবালিকা, আমি ওকে ওর মায়ের কাছ থেকে নিয়ে পালিয়ে এসেছি। পান্নার মা থানায় জানিয়েছিল। এতদিন ধরে পুলিশে খুঁজে নাকি বের করেছে। এ আবার কি হাঙ্গামায় পড়া গেল? পান্না বললে সে নিজের ইচ্ছায় চলে এসেছে। কোনো কথা টিকল না। পুলিশে বললে,
যদি পান্না সহজে তাদের সঙ্গে ওর মায়ের কাছে ফিরে যেতে রাজি হয় তবে আমাকে ওরা রেহাই দেবে। ওরা অনেকেই কথাটা বলতে বললে পান্নাকে। পান্না কাঠ হয়ে দাঁড়িয়েই আছে। আমি গিয়ে বললাম, পান্না, শুনছো সব? কি করবে বলো? ফিরে যাও লক্ষ্মীটি। পান্না আমার দিকে এক দৃষ্টে চেয়ে রইল, কথা বলল না। আবার বললাম, পুলিশের লোক বেশি সময় দিতে চাইছে না, জবাব দাও। আমার কথা শোনো, বাড়ি যাও। কেন যাব? নইলে ওরা ছাড়বে না। তুমি নাবালিকা, আমার সঙ্গে নিজের ইচ্ছায় আসতে পারো না ওরা বলছে। তাহলে ওরা তোমাকে কিছু বলবে না? আমায় বলুক, তার জন্যে আমার মাথা ব্যথা নেই। তোমাকে হয়রানি না করে। আমি যাব, ওদের বলো। পান্নার মুখ থেকে এ কথা যেমন বেরুলো, আমি যেন বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। সত্যি বলছি, এ আমি কখনো আশা করিনি। কেন ও যেতে চাইলো এত সহজে? আমি কখনো ভাবিনি ও এ কথা বলবে। আমার গলা থেকে কি যেন একটা নেমে বুক পর্যন্ত খালি হয়ে গেল। ভয়ানক হতাশায় এমনতর দৈহিক অনুভূতি হয় আমি জানি। আমি ওর কাছ থেকে একটু দূরে সরে গিয়ে বললাম, বেশ তাই বলি। কোথায় নিয়ে যাবে ওরা? তোমার মায়ের কাছে। পুলিশের লোকেরা আমার কথা শুনে গাড়ি ডাকল। ওর জিনিসপত্র গাড়িতে তুলে দিলাম। কি বা ছিল? গোটা 2 তোরঙ্গ, নতুন কেনা চায়ের বাসন ওর জিনিসের সঙ্গেই গাড়িতে তুলে দিলাম। বড় আশা করেছিলাম যাওয়ার সময় যখন আসবে ও কখনো যেতে চাইবে না, ভীষণ কাঁদবে। পান্না নিঃশব্দে গিয়ে গাড়িতে উঠল। একবার কেবল আমার দিকে একটু এক দৃষ্টে চেয়ে কি দেখে নিল। তারপর তাড়াতাড়ি খুব হালকা সুরে বললে, চলি। যেন কিছুই না, পাশের বাড়ি বেড়াতে যাচ্ছে, সন্ধ্যের সময় ফিরে আসবে। চলে গেল পান্না, সত্যিই চলে গেল। একটা পুলিশের লোক আমায় বললে, মশাই কি করেন? রাগের সুরে বললাম, কেন? না, তাই বলছি মশাই, এবার পেতনি ঘাট থেকে নামলো, বুঝে চলুন। আমরা পুলিশের লোক মশাই, কত রকম দেখলাম, তবু যে যাওয়ার সময় মায়া কান্না কাঁদলো না, এই বাহবা দিচ্ছি। কতদিন ছিল আপনার কাছে? সে খোঁজে আপনার কি দরকার? বিরক্ত হয়ে মুখ ফেরালাম অন্যদিকে। পুলিশের লোকজন চলে গেল। আমি কতক্ষণ চুপ করে বসে রইলাম সামনের জানালাটার দিকে তাকিয়ে। আমার ভেতরে যেন কিছু নেই, আমি নিজেই নেই। উফ, পান্না সত্যি চলে গেল, স্বেচ্ছায় চলে গেল। যাগ্গে, প্রলয় মন্থন করে আমি জয়লাভ করব। ঘর ভাঙুক, দ্বীপ নিবুক, ঘট গড়াগড়ি যাক। ও সব মেয়ের ওই চরিত্র। কি বোকামি করেছি আমি এতদিন। সামনের দোকান থেকে 1 পেয়ালা চা খেয়ে এলুম। চা করতে পারতাম, সবই আছে, কিন্তু পেয়ালা পিরিচ নেই। সেগুলো তুলে দিয়েছি পান্নার গাড়িতে। ওরই জন্যে শখ করে কেনা, ওকেই দিলাম। পুরুষ মানুষের প্রেম অত ঠুনকো নয়, তার শক্ত দৃঢ় ভিত্তি আছে। মরুককে, ও ভাবনাতেই আমার দরকার কি?
যাওয়ার সময় একবার বলে গেল না, বেলা হয়েছে, বাজার করে আনলে ভাত খেও। অথচ যাক, ও চিন্তা চুলোয়। হোটেল থেকে ভাত খেয়ে এলাম। বাজার থেকে বেছে বেছে মাগুর মাছ কিনে নিয়ে এসেছিলাম দুজনে খাবো বলে। সেগুলো মরে কাঠ হয়ে গেল। তারপর দেখি বেড়ালে খাচ্ছে। পাশের বাড়ির শশীপদ শ্যাকরা আমায় ডেকে বললে, ঠাকুরমশাই তামাক খাবেন? না। বলি, বাড়িতে পুলিশ এসেছিল কেন? তোমার দেখছি কৌতূহল বেশি। রাগ করবেন না ঠাকুরমশাই, আমিও ভালো লোকের ছেলে, অনেক কিছু বুঝি, বলুন না আমায়। ও চলে গেল। মা ঠাকুরন? তারপর শশীপদ শ্যাকরা একটু নিচু স্বরে বললে, সেজন্যে মন খারাপ করবেন না আপনি, ওসব অমনি হয়। কি হয়? ওই রকম ছেড়ে চলে যায়, ওসব মায়াবিনী। তুমি এর কি জানো? আমি অনেক কিছু জানি। মানুষ ঠেকে শেখে আর দেখে শেখে, কিন্তু আমি মশাই ঠেকে শিখেছিলাম। সে গল্প একদিন করব। খাওয়া দাওয়া কি করলেন? হোটেলে? আহা, বড্ড কষ্ট গেল। আমায় যদি আগে বলতেন। এখন কি করবেন? কি করি ভাবছি। উনি কি আবার আসবেন বলে মনে হয়? জানি নে। রাঁধতে পারেন? না। তাহলে তো মুশকিল। আমার বাড়ি যে খাবেন না, তাহলে আমিই তো ব্যবস্থা করতাম। আমার বাড়িও যশোর জেলায়, দেশের লোক আপনার। বেশ বেশ। সারাদিন পথে ঘুরে ঘুরে কাটলো একরকম। রাত্রে অনেক দেরি করে বাসায় এলুম। কালও বেরিয়ে ফিরে এলে পান্না বলেছিল, একদিন চলো আমরা খড়দা যাব। মায়ের সঙ্গে একবার ফুলদোল দেখতে গিয়েছিলাম, বড্ড ভালো লেগেছিল। যাবে একদিন? আমি বলেছিলাম, চলো সামনের শনিবার। ও হেসে বলেছিল, আমাদের আবার শনিবার আর রবিবার, তুমি কি আপিসে চাকরি করো? কিছু না। শশীপদ শ্যাকরা ঠিক বলেছে, ওরা মায়াবিনী। রাত্রে ঘুমোতে গেলে ঘুম হয় না। হঠাৎ দেখি যে আমি কাঁদছি, সত্যিই কাঁদছি। জীবনের সব কিছু যেন চলে গিয়েছে, আর কোনো আমার ভরসা নেই, কোনো অবলম্বন পর্যন্ত নেই জীবনের। পান্না এত নিষ্ঠুর হতে পারলে? চলেই গেল। আচ্ছা, ও কি আমার উপর রাগ করে অভিমান করে চলে গেল? আমি ঘুম ছেড়ে উঠে ভাবতে বসলাম, যদি কেউ আমাকে ওর মনের খবর এনে দিতে পারত, যদি বলে দিতে পারত ও অভিমান করে গিয়েছে, আমি তাকে অন্তর থেকে আশীর্বাদ করতাম। আমি নিঃস্ব, দেবার কিছুই নেই আমার আজ, নইলে অনেক টাকা দিতাম ওই সংবাদ বাহককে। কিন্তু খবর কেউ নাই বা দিল, আমি ভেবে দেখলে বুঝতে পারবো নিশ্চয়ই। আবার কখন শেষ রাত্রে ঘুমিয়ে পড়েছি ভাবতে ভাবতে। স্বপ্ন দেখেছি পান্না এসে বলছে, এত বেলা পর্যন্ত ঘুম? ওঠো, চা করছি, খাও। বারে, ধর্মড় করে ঠেলে উঠলাম। একটা স্বস্তির নিঃশ্বাস যেন ফেললাম। ঘুম ঘোরজনিত মন যেন আনন্দে নেচে উঠল। তাহলে কিছুই হয়নি? পান্না যায়নি কোথাও? মিথ্যা স্বপ্ন ওর যাওয়াটা? মুড়ের মতো শূন্য গৃহের চারিদিকে চাইলাম। কপতি নীড় ছেড়ে পালিয়েছে, কেউ নেই। ঘুমিয়ে বেশ ছিলাম, ঘুম ভাঙলেই যেন পাষাণ ভার চাপল বুকে। সারাদিন এ পাষাণের বোঝা বুক থেকে কেউ নামাতে পারবে না।
এই রকম বিভ্রান্তের মতো যে কটা দিন কাটলো তার হিসেব রাখিনি। দিন আসে যায়, রাত্রে ঘুমোই, আর কিছু মনে থাকে না। একা ঘরে শুয়ে কান্না আসে, বুক ভাঙা কান্না। দিনমানে পাগলের মতো ঘুরে বেরিয়ে ভুলে থাকি, কিন্তু রাত্রে একেবারে কঠোর বাস্তবের সম্মুখীন হতে হয় শূন্য ঘরে। আশ্চর্যের কথা একটা, পান্না টাকা কড়ি একটাও নিয়ে যায়নি, আমার বালিশের তলায় রেখে দিয়েছে। বোধহয় তাড়াতাড়িতে ভুলে গিয়েছে। এই খবর পাবার জন্যে মরে যাচ্ছি। কে দেবে এ সংবাদ? কদিন বসে বসে ভাবলুম, কি আশ্চর্য আমার মনের এই তীব্র, তীক্ষ্ণ, উগ্র, অতি ব্যগ্র মনোভাব। এমন মন আমার মধ্যে ছিল তা কখনো আমি জানতে পারিনি। এ মন কোথায় এতদিন ঘুমিয়েছিল আমারই মধ্যে? সুরবালা এ ঘুম ভাঙাতে পারেনি, ভাঙিয়েছে পান্নার সোনার কাঠি। এ মন আমাকে এক দণ্ড সুস্থির থাকতে দেয় না, সর্বদা পান্নার কথা ভাবায়, সব সময়, প্রতিটি মুহূর্তে। যে যাকে ভালোবাসে সে তার কথা ছাড়া ভাবতে পারে না, ভাববার সামর্থ্য তার থাকে না। আগে বুঝতাম না এসব কথা। এ অদ্ভুত অভিজ্ঞতা, মন নিয়ে এ কারবার তখন আমার ছিল না। দিন রাত, চন্দ্র সূর্য, সকাল বিকেল, ইহকাল পরকাল, ভালো মন্দ সব গিয়ে সেই এক বিন্দুতে মিশছে, পান্না। যারা ঈশ্বরের ভক্ত তাদের নাকি এমন দশা হয় শুনেছি। ঈশ্বরের বিষয় ছাড়া ভাবতে পারেন না, ঈশ্বরের কথা ছাড়া কইতে পারেন না। ঈশ্বরের বিরহে চৈতন্যদেব নাকি বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেতেন। বিরহের এ অনুভূতি ভগবান যাকে আস্বাদ করান সে ভিন্ন করতে পারে না, বিশেষ অবস্থায় পড়তে হয়। সুরবালা বাপের বাড়ি গেলে সে বিরহ দশা আসে না। একেবারে হারিয়েছি এই ভাব আসা চাই। সুরবালা তো কতবার বাপের বাড়ি গিয়েছে, এ দশা কি হয়েছে আমার জীবনে কখনো? তাই বলেছিলাম, এখন বুঝছি ঈশ্বর ভক্তদের যে তীব্র প্রেমের কথা শুনেছি বা পড়েছি তা কবি কল্পনা বা অতিরঞ্জিত নয়, অক্ষরে অক্ষরে সত্যি। আমার চেয়ে হয়তো আরও বেশি সত্য। মনের ব্যাপার, মনের ঠিক অবস্থায় না পড়লে কিছুতেই অন্যের মনের সেই অবস্থা সম্বন্ধে কোনো ধারণা করা যায় না। এখন হাড়ে হাড়ে বুঝেছি যা, আগে এই সব কথা বললে বিশ্বাস করতাম না, বিশ্বাস হতো না। এসব জিনিস অনুমানের ব্যাপার নয়, প্রত্যক্ষ অভিজ্ঞতার ব্যাপার। আগে থেকে বললে কে বিশ্বাস করবে? পোড় খাওয়া না হলে পোড়ার জ্বালা কে ধারণা করবে? স্বার্থ কি? ঠিক এই সময় বউবাজার দিয়ে শিয়ালদার দিকে যাচ্ছি একদিন। উদ্দেশ্য বৈঠকখানার মোড় থেকে একমালা নারকোল কেনা। হঠাৎ রাস্তার দিকে চেয়ে থমকে দাঁড়ালাম। সনাতনদা যাচ্ছে ফুটপাতের কোল ঘেঁষে লালবাজার মুখে। সনাতনদাও আমাকে দেখতে পেয়েছে, নইলে আমি পাশ কাটাতুম। আমার পরনে ময়লা জামা, ধুতিও মলিন, পায়ে পান্নার টাকায় কেনা সেই 5 টাকা দামের খেলো জুতো জোড়া। সনাতনদা এগিয়ে এলো আমার দিকে, অবাক হয়ে আমার মুখের দিকে চাইতে চাইতে এলো, যেন বিশ্বাস করতে পারছে না যে আমি। বলি, কি সনাতনদা যে? ও বিস্ময়ের সুরে বললে, তুমি? হ্যাঁ, ভালো আছো? সনাতনদা
একবার আমার আপাদ মস্তক চোখ বুলিয়ে নিলে। কি দেখলে জানি নে, আমার হাসি পেল। কি দেখছে সনাতনদা? ও যেন অবাক মতো হয়ে গিয়েছে। সনাতনদা এসে আমার হাত ধরলে, আর একবার মুখের দিকে চেয়ে দেখলে, বললে, এসো, চলো কোথাও গিয়ে বসি, অনেক কথা আছে তোমার সঙ্গে, চলো একটু ফাঁকা জায়গায়। বললাম, সুরবালা ভালো আছে? ছেলেপিলেরা? চলো, বলছি সব কথা। একটা চায়ের দোকানে নিরিবিলি বসা যাক। চায়ের দোকানে নয়, নেবুতলার ছোট্ট পার্কটায় চলো। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।